নাম 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 নাম। সো ঘড়িতে এখন বাজছে বিকেল 4:30। আমরা চলে এসেছি তিস্তা পাড়ে। জানি না দার্জিলিং পৌঁছতে এখনও কতটা সময় লাগবে। আর সকাল থেকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, কান বন্ধ হয়ে গেছে। তোমরা জানোই যে আমরা একদম সকালে গিয়েছিলাম ঋষভ, আর লাস্ট এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা পেডং কিভাবে ঘুরলাম। পেডংয়ের সাথে সাথে আমরা কালিম্পং ভিজিট করেছি, কালিম্পংয়ের ডেলো পার্ক ঘুরেছি। তো এই এপিসোডে আমি দেখি কত দূর পৌঁছতে পারি, দার্জিলিং পৌঁছতে পারি কিনা। আর এই হচ্ছে সামনের তিস্তা ভিউ, NH10। যদি আমরা শিলিগুড়ি থেকে কালিম্পং আসতাম তাহলে আমরা এই রুটটা ধরেও আসতে পারতাম, যেটা সেবক রোড হয়ে NH10 ধরে চলে আসা যায়। আর এই রাস্তা ধরেই যাওয়া যায় গ্যাংটক, সিকিম। কালিম্পং ঢোকার আগে পর্যন্ত রাস্তা পুরোই ফাঁকা ছিল, যেরকম ঋষভ, পেডং সমস্ত জায়গাগুলোই ফাঁকা ছিল। আর যেহেতু এটা NH10 অর্থাৎ একদম বাংলা থেকে সিকিমকে কানেক্ট করছে, তো রাস্তার চাপ তো একটু থাকবেই, তবে তুলনামূলক চাপ কিন্তু নেই যেরকম এই রুটে থাকে। এখনো পর্যন্ত আমরা লাঞ্চ পর্যন্ত করিনি, আমাদের সঙ্গে ছিল ড্রাই ফ্রুটস আর সেগুলো খেয়েই চলেছি। আমরা ভেবেছিলাম ভালো কোনো রেস্টুরেন্ট পাবো, বাট মনে হচ্ছিল দার্জিলিং কতক্ষণে পৌঁছাবো, তো সেই জন্য টানে টানে এগিয়েই চলেছি। আর ফাইনালি আমরা চলে এসেছি তিস্তা ব্রিজের ওপর। আর ওই যে দূরে টানেলটা দেখতে পাচ্ছ আর সামনে তো পিলার দেখতে পাচ্ছই, এটা রেল ব্রিজ তৈরি হচ্ছে। মানে আরও ইজি হয়ে যাবে সিকিম পৌঁছানো। যারা রেল ফ্যান রয়েছে তাদের জন্য খুবই ভালো একটা খবর। নাম কটা ছবি তুলবি খালি। কিছুটা সময় তিস্তা ব্রিজে ভালোই কাটলো, কয়েকটা ছবি নেওয়া হলো, তবে খুব বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, কারণ আমাদের মাথার মধ্যে একটা চিন্তা রয়েছে যে দার্জিলিং কতক্ষণে পৌঁছাবো। লাইফে প্রথম তিস্তার দেখা, মানে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। আর এই হচ্ছে সেবক রোড। তো চলো আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হই। আর এই যে রাস্তাটা সোজা চলে গেলে একদম পৌঁছে যাবো আমরা শিলিগুড়ি। তো এখান থেকে ম্যাপ বলছে আবার ইউটার্ন নিয়ে আসতে হবে, অর্থাৎ একদম নদীবক্ষের রাস্তা। তাহলে চলো দেখি তিস্তার কন্ডিশন কি রয়েছে। যেরকম বর্ষাকালে এই রাস্তার ওপর দিয়ে তিস্তার জল বয়ে চলে, তখন এই রোড পুরো বন্ধ থাকে। আর ম্যাপে আমরা দেখতেই পাচ্ছি আমাদেরকে এখন ইউটার্ন নিতে হবে। ওয়াও, দেখেছিস তিস্তা কি করেছে চারদিকটা। এই দেখ ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। একটু ছবি তোল না এটার, ওই ভিডিওর মধ্যে থেকেই তোল, উঠে যাবে। ওকে ওকে। আশা করি তোমরা রোড কন্ডিশন দেখে বুঝতেই পারছো বর্ষাকালে কি হাল হয় এই জায়গাটার। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে ফাইনালি পৌঁছালাম তিস্তা বাজার। এটা একটা ছোট্ট জনপদ, কিন্তু যেন পাহাড়ের এক টুকরো হৃদয়।
ভালো দেখেই দেখ। আমরা গুগল ম্যাপ আর রোড কন্ডিশন দেখে কনফিউজড হয়ে গেছি যে গুগল ম্যাপ যেটা বলছে আমরা কি এই টাইমে পৌঁছাতে পারবো, আর তাই আমরা একদম ধীর গতিতে এগোচ্ছি, তার সাথে সাথে সার্চ করে চলেছি হোমস্টে, যেখানে আমরা ভালো একটা হোমস্টে পেলেই থেকে যাব, কারণ রিস্ক নেওয়া যাবে না, কারণ এই রুট সম্পূর্ণ অজানা এবং আমাদের আইটিনারির একদম বাইরে। প্রপার তিস্তা বাজারে আমরা পৌঁছালাম। এখানে প্রপার হোমস্টে কোনটা বা কোনটা পার্সোনাল হোম বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, তো দেখা যাক সামনে কি কন্ডিশন আছে। দার্জিলিং এখনও অ্যাপ্রক্স 30 থেকে 35 কিলোমিটার মতো বাকি আছে। বলছি দার্জিলিং কি এখন পৌঁছানো যাবে না ফরেস্ট পড়ে যাবে? যাবে দার্জিলিং জোর বাংলো যেতে পারবে, জোরবাংলা পর্যন্ত যাওয়া যাবে, যাওয়া যাবে, বেশি রাত হবে না তো। কারণ বুঝতে পারছি না তো রোড কন্ডিশন কি আছে। রোড কন্ডিশন ভালো আছে, ওটা হিলে চালিয়ে চলে যাওয়া যায়, হ্যাঁ লাভা ঋষভ সব চালানো আছে, তাহলে অসুবিধা হবে। অসুবিধা নেই। আর সেফ তো? হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা কিন্তু না খেয়ে আছি। তুই তো ওরে শালা তিস্তা দেখেছিস? ভাই সাব লিভো, তুই না থাকলে আমাদের দেখা হতো না। সত্যি আমরা সত্যিই মানে কালিম্পং সিটিতে ঢুকে মনটা সত্যি খারাপ হয়ে গিয়েছিল। হয়তো ভেবেছিলাম যে আমাদের ওখানেই রাত কাটাতে হবে, ভালো লাগছিল না গিঞ্জির মধ্যে, বাট চলো দেখি কতটা টানতে পারি, না টানতে পারলে শিখে যাবো। হর হর মহাদেব। ওরে শালা, ও শাবাশ। আমাদের ট্রিপের প্রথম উডেন ব্রিজ, এটার নাম পাইপ ব্রিজ। এখান থেকে রাইট টার্ন নিলে চলে যাওয়া যায় রঙ্গিত নদী আর তিস্তার মিলনস্থলে। কোন দিকে রে? মাই গড, টু মাচ স্টিপ। আর এই হচ্ছে পেশক রোড। দেখলি বোর্ডে? হ্যাঁ লিভোর গর্জন তোমরা ফিল করতে পারছো? তুই তো বললি যে নিচে নেমে পড়ছি খালি। আমার বাঁ দিকের কানটা হালকা ছেড়েছে, ডান দিকের কানটা ধরে আছে। হ্যাঁ এরকমই হচ্ছে আমার সাথে। মানে তোমরা লিভোর গর্জনটা ফিল করতে পারলে বুঝতে পারবে এই রাস্তাটা কতটা স্টিফ, আর রয়েছে হেয়ারপিন বেন্ড। ভাই সাব, মানে টার্নগুলো বুঝতে পারছো? সামনের থেকে গাড়ি আসছে আর এরকম খাড়াই রাস্তা, জাস্ট মানে অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। পেশক রোড যেন আমার কাছে পাহাড়ের বুকে উঠে যাওয়া কঠিন একটা চ্যালেঞ্জ। এক একটা মোড় যেন দম বন্ধ হয়ে আসা মুহূর্ত। এটাই কি তাহলে আমাদের এই ট্রিপের অ্যাডভেঞ্চারের আসল স্বাদ, নাকি এখনো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য? নাই বা বললাম কি হলো? আচ্ছা, মানে কত শর্টকাট দিয়েছে বুঝতে পারছিস ওপরে তোলার জন্য? এটা পেশক রোডের মিস্টিরিয়াস লুপ ব্রিজ, এটা সবাই মনে রেখো। জয় মা। ওট ওট ওট, শিট শিট শিট, ফাক।
পড়ে যাবো। নাম 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 নাম। লেগেছে পায়ে? দাঁড়া দাঁড়া দাঁড়া। শেট শেট শেট। না না না, ওপরে ওঠ, ওপরে ওঠ। ওকে, আমি ওকে আছি, আমি ওকে আছি। লাগেনি তো? শিওর তো? হ্যাঁ, লাগেনি তো? দাঁড়া, উপরটায় উঠে দাঁড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমার পাড়া ঠেকে গেছিল, ওই জন্য আমার লাগেনি, নাহলে ওই বাইক নিয়ে আমরা উল্টাতাম। উল্টাতাম না? হ্যাঁ উল্টাতাম তো অবশ্যই। আর আমি বুঝতে পারছি পড়ে যাব, আমি যে সেকেন্ড গিয়ার দেব অপশন পাইনি, অনেকগুলো টার্ন তো বুঝতে পারিনি। ওকে, কি পড়ে গেল গ্লাভস? আমি একটুও প্যানিক হইনি এই কেসটাতে। মাই গড, Oh my God, না, ওই moment- দারুণ এক্সপিরিয়েন্স। উঠতে পারবো তো? শিওর শিওর শিওর। হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার। জাস্ট ভাবতে পারছি না কি ঘটে যাচ্ছিল আমাদের সাথে এই মুহূর্তে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে গেল। একটু আগেই বলছিলাম যে কি অপেক্ষা করছে আমাদের জন্য, আর মুহূর্তের মধ্যেই এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি হলাম আমরা। এই সিচুয়েশনে সম্পূর্ণ ভুলটা ছিল আমার বাইক ছিল থার্ড গিয়ারে, যেটা একদমই কাম্য নয় এই রাস্তায়। এখানে শুধুমাত্র ফার্স্ট অথবা সেকেন্ড গিয়ারেই একমাত্র তুলতে হয়, যেটা আমার ভুল হয়েছিল। কারণ এই ভুলটা হওয়ার পেছনে কারণ হচ্ছে অনেকগুলো হেয়ার পেন বেন্ড ছিল পরপর, এবং কিছুটা ফ্ল্যাট এরিয়া ছিল, সেখানেই আমার থার্ড গিয়ার হয়ে যায়, এবং সেই খাড়াই জায়গায় আমি সেকেন্ড গিয়ার আর করতে পারিনি, যার জন্য এই সিচুয়েশন আমায় ফেস করতে হয়। আমার কপাল ভালো যে আমি বাইক নিয়ে উল্টে পড়ে যাইনি, নিজেকে অনেকটা ব্যালেন্স করতে পেরেছি আমরা। মাত্র আর কয়েকটা সেকেন্ডের অপেক্ষা, এরপর আমরা ঢুকে যাব গভীর জঙ্গল। সিভিক ভলেন্টিয়ারের সাথে কথা বলে যা বুঝলাম, এই জঙ্গলে ভয় তো কিছু নেই, আর দিনের আলো থাকতে থাকতেই যতটা পৌঁছে যাওয়া যায় ততটাই ভালো। বাট এই সিচুয়েশনে এসে একটু কনফিউজড, যেহেতু আমার কাছে এই রুটটা সম্পূর্ণ নতুন। এরকম জঙ্গল দেখলে তুমি ভাবো মাত্র আর কয়েকটা মিনিটের অপেক্ষা, এরপর সম্পূর্ণ ব্ল্যাক আউট। খাড়াই খাদ আর জঙ্গলের মাঝে আমরা। এটা শেষ হলেই পড়বে পেশক টি গার্ডেন। ভিডিওতে দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু ছিল না এই রাইড। এই এক্সপিরিয়েন্স থেকে যা শিখলাম, সাহস থাকলে সবই সম্ভব। যারা লো সিসি বাইক নিয়ে পেশক রোডে রাইড করেছো তারা অবশ্যই আমার সাথে কানেক্ট করতে পারবে। আর যারা ভাবছো লো সিসি বাইক নিয়ে এই রাস্তায় আসবে, অবশ্যই প্রতি 5 কিলোমিটারে একটু রেস্ট দেবে, বাইকের ইঞ্জিনকে ঠান্ডা হতে দেবে, কারণ প্রচুর গরম হবে এবং বাইকের সমস্যা আসতে পারে। তাহলে চলো আমি একটু শেয়ার করি আমি কিভাবে বাইক চালিয়েছি এই রাস্তায়। যখনই দেখবে সামনে আফিল, ঠিক তখনই গিয়ার লো রাখবে, ফার্স্ট অথবা সেকেন্ড। হাফ ক্লাচ একদমই নয়, ক্লাচ সম্পূর্ণ ছেড়ে দেবে, আর ব্রেকও সম্পূর্ণ ছেড়ে দেবে, দিয়ে হালকা থ্রোটল, ব্যাস তোমার গাড়ি আরামসে উঠে যাবে। কি শুধুই ভাবতে না যে আমার তো লো সিসি বাইক, আমি কিভাবে পাহাড়ে যাব, আমি এতখানি রাইড করব কিভাবে? তাহলে বস আমি কিভাবে করছি? এই যে বিউটিটা সামনে আমি দেখছি নিজের চোখে, আর তোমরা দেখছো আমার রেকর্ড করা ভিডিওতে, দুটো তফাৎ জানো কতটা? একবার আসো, শুধু ওই দূরের পাহাড়টা তাকাবে খালি চোখে, ক্যামেরায় নয় খালি চোখে। এই কর্মজীবনের ব্যস্ততা, সমস্ত রাগ অভিমান সব কিন্তু মিশে যাবে ওই দূরের পাহাড়ের খাঁজে খাঁজে। আর এই পাহাড়ি রাস্তায় বাইক রাইড কতটা সতর্ক থাকতে হয় সেটা একমাত্র রাইডারই জানে। তাই আমার মনের কথাটা আর একবার বলছি, তুই বাইক চালা, আমি নেচারটা একটু এনজয় করি।
বাপরে শালা, কোথায় এসেছি, কোথায় যাচ্ছি? আবার একটা চায়ের বাগান আছে সামনে। এটা সম্পূর্ণ একটা গানটা একটু ছাড়ছে মনে হয়। ভাবছো এত টাকা কোথায়? বস, ঘুরতে গেলে টাকা লাগে না, এই কথাটা যারা ভ্রমণ করে তারাই বলে, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়, টাকা লাগে। কিন্তু যদি 10,000-এর জায়গায় 5,000-এ হয়ে যায়, মন্দ হয় না। হ্যাঁ, তোমার যেমন সামর্থ্য তুমি তেমন ভাবে ঘোরো। তোমায় কে বলেছে যে অনেক টাকা বিলাসিতা করে থাকতে হবে, ঘুরতে হবে? অল্প টাকাতেও সেম জায়গায় ঘোরা যায়। ওরে শালা, দেখছি সামনের চাকা চেপে যাচ্ছে। ঠিক সেম এরকম জিনিস হয়েছিল ঋষভে, সামনের চাকা উঠে যাচ্ছে। এটা কেন হয়? পেছনে লাগেজ আছে, আমরা দুজন আছি এবং সামনে খাড়াই রাস্তা, যার জন্য সামনেটা হালকা হচ্ছে এবং চেগে যাচ্ছে। তার জন্য আমরা কি করছিলাম, সামনের দিকে একটু ঝুঁকে বসছিলাম যাতে সামনেটাও ব্যালেন্স থাকে। এরকমটা যদি তোমরা ফিল করো তো তোমরাও এই টিপসটা কাজে লাগাতে পারো। আচ্ছা, আরও একটা কথা, তোমরা অনেকেই ভাবো যে আমি তো কখনো পাহাড়ে যাইনি, অথবা আমি কখনো নর্থ বেঙ্গল যাইনি, তাহলে কোনটা আমার জন্য বেস্ট হবে, গ্রুপ রাইড নাকি সোলো রাইড? আগে তুমি ঠিক করো তুমি কার সাথে যাচ্ছ, তার সাথে তোমার রাইড এবং মনের মিল কতটা, তাহলে তুমি তার সাথে যেতেই পারো, গ্রুপ রাইড করতেই পারো। मैडम ये होम स्टे है, रेसिडेंस? ओके ओके, ऊपर में मिलेगा? क्योंकि दार्जिलिंग तो अभी तक भी बहुत दूर है, तो अंधेरा हो जाएगा तो प्रॉब्लम ही होगा। हाँ हाँ, बहुत सुंदर बात। আন্টিকে জিজ্ঞাসা করে কনফার্ম হলাম যে সামনে আমরা হোমস্টে পাবো কিনা, কারণ দার্জিলিং এখনও অনেকটা বাকি। আর কিলোমিটারে কম হলেও এই রাস্তা আর আমাদের বাইক জার্নি, তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু খুব বেশি এগোতে পারছি না। এই ফার্স্ট আর সেকেন্ড গিয়ার করে কতই বার এগিয়ে যাওয়া যায়। পেশক টি গার্ডেনে অনেকগুলো বেশ বাড়ি রয়েছে, কিন্তু সমস্যা একটাই হচ্ছে আমরা বুঝতে পারছি না বাড়ি কোনটা, হোমস্টে কোনটা। বেশ কয়েকটা জিজ্ঞাসা করাতে সবাই রেসিডেন্সি বলছে, বাট এটাও বলছে সামনে হোমস্টে আছে। পাহাড়ের বাড়িগুলো কত সুন্দর, তাই না? সাথে রং বেরঙের ফুল। मैम दार्जिलिंग जाने का रोड यही है ना? একটা হোম বাজলো কি? তাহলে ছেড়ে দে, চলাই। हाँ कोई नहीं आ रहा है। हाँ लिखा है तो कहाँ रखूं? इधर ही, मतलब नाइट में इधर ही रहता है, प्रॉब्लम नहीं ना? मैम थोड़ा डिस्काउंट कर दीजिए ना। आज पूरा परेशान हो गया हम, और लंच भी हुआ नहीं अभी तक। लंच मिल जाएगा ना अभी? हाँ हाँ, क्योंकि लंच हुआ नहीं आज। ओके ओके। তো এই হলো হোমস্টেটা। তো এখন ও সব কিছু বয়ে বয়ে রাখছে আর কি। আর ভীষণ সুন্দর গ্রামটা, আমরা কালকে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এখানে খুব সুন্দর একটা গ্রাম, আর হোমস্টেটা দেখো খুব সুন্দর সাজানো, মানে ভীষণ সুন্দর। বিধ্বস্ত অবস্থা আমাদের, মানে দুজনকে দেখো। একটু আমি দেখি, বেশ গাছগুলো লাগিয়েছে তো বেশ ভালো লাগছে।
জান ইয়েস বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশ যাচ্ছে। বাপরে খুব ভালো করেছি আমরা, মানে থেমে গেছি, রিল্যাক্স করতে এসেছি, মজা করব, সবকিছু একসাথে থাকবে, বাট চরম লেভেলে হ্যাঁ অ্যাডভেঞ্চার হয়েছে একদম, মানে অন্য রকমই হয়েছে রাস্তা। আর রাস্তা থেকে এই হচ্ছে আমাদের হোমস্টেটা, এখান থেকে নামতে হবে। আন্টির কিচেন, এই একটা সোফা আছে, আর আমাদের রুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, সুন্দর, এখানে একটা মিনার আছে, রুমটা মোটামুটি বড় আছে। এই হচ্ছে আমাদের বেড আছে, বেডের পাশে একটা টেবিল দেওয়া আছে, বড় টাইপের একটা সোফা দেওয়া আছে যেখানে আরেকজন শুতেও পারবে। একটা টেবিল আছে, দুটো চেয়ারও আছে, বেশ সুন্দর। আর এখান থেকে এই যে বেডটা কুইন সাইজ, আর এই হচ্ছে বাথরুমটা, যথেষ্ট ক্লিন আর মোটামুটি বড়ই আছে, সমস্ত গিজারেরও ব্যবস্থা করা আছে, সুন্দর। এই হচ্ছে ব্যালকনিটা, আর ও উপভোগ করছে হাওয়া। এই দেখো সুন্দর একটা ব্যালকনি, দুটো চেয়ারও আছে, আর এখানে খুব সুন্দর সাজানো গোছানো গাছগুলো দিয়েছে, বেশ সুন্দর। আর হোমস্টে তো অন্যরকমই একদম বাড়ির মতো ফিল আসে, বেশ সুন্দর। তো চলো আপাতত রাখি, টাটা। স্নান করে ফ্রেশ হলাম, আর মানে ফ্রেশ হতে মানে নিজেকে একটু ভালো লাগছে। রুমটার অবস্থা খুবই খুবই খারাপ হয়ে গেছে, মেসি হয়ে গেছে একদম, এগুলো গোছানো হবে কারণ জাস্ট এলাম তো। আর এই দেখো আমাদেরকে গরম গরম দার্জিলিং টি আর মোমো, মানে পাহাড়ে এসেছি, মোমো তো সবসময় লেগে আছে, তো এই দুটো আন্টি দিয়ে গেছে। সন্ধে প্রায় নেমে গেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চাটা খাওয়া যাক। হ্যাঁ ব্যালকনিতে ঝোলানোর কিছু আছে, দেখতে হবে না। দার্জিলিং এ বৃষ্টি শুরু হয়েছে, বাপরে, মানে আবার সেই কনকনানি ঠান্ডা পড়বে, আর মোটামুটি জোরে জোরে বৃষ্টিটা পড়ছে। আমরা খেতে চলে এসেছি, আর এখন বাজে 8:30, বৃষ্টি পড়ছে আর কারেন্ট চলে যেতে পারে, তো আন্টি বললো যে তাড়াতাড়ি খেয়ে নাও কারণ লাইট চলে যেতে পারে। আর এই হচ্ছে বাড়ির মতোই, আর আন্টির কিচেনটা ভীষণ সুন্দর গোছানো। আর আমাদের এখন চিকেনটা দিয়ে গেছে। আজকের ডিনারে আছে ওয়াওটা সাদা ভাত, তার সাথে গরম গরম চিপস, ডাল, সবজি, চিকেন কারি। আন্টি যেই ভয়টা পেয়েছিল সেটাই হলো, মানে লাইট অফ হয়ে গেছে, তো এখানে আন্টি এমার্জেন্সি রেলে দিয়েছে, তো ঠিক আছে, অন্যরকম অভিজ্ঞতা। বাইরে পড়ছে বৃষ্টি, চলো খাওয়া যাক। রুমে এসেছি আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, মানে অন্যরকমই একটা মানে ফিল আসছে। আর ডিনার তো অসাধারণ ছিল, আন্টি নিজে হাতে আমাদেরকে বানিয়ে দিয়েছিল, সবজি ছিল, চিকেন ছিল, চিপস, ডাল, মানে ঘরের মতো খেয়েছি, রান্না তো বারণ ছিল। তার উপরে দেখো মোমবাতি। কেন মোমবাতি জ্বালানো হয়েছে? কারণ রুমটা পুরো অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না, ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এখন আমরা মোমবাতির আলোতে আজকে ঘুমাবো, তাই তো? অন্যরকমই লাগছে। কি কি পুরো অন্ধকার, ওয়াও, তোমরা কি দেখতে পাচ্ছ? বাপরে, তুই একটা জিনিস লক্ষ্য করছিস, কিরকম মিটি 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 হচ্ছে? হ্যাঁ আলোটা পুরো মিটি মিটি হচ্ছে, এই দেখো টিম 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 করছে, জানি না, পুরো পাহাড়টাই তো লাইট জ্বলছে, মানে বুঝতে পারছিস পুরো ওরে বাপরে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু ক্যামেরায় ভালোই ধরা পড়ছে। অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে আমাদের। মানে এখানে হচ্ছে মোমবাতির আলো রুমটাতে, লাইট অফ, দূরের লাইট, ওখানে কারেন্ট চাইনি না, কোথায় ওইগুলোতে কারেন্ট? না না, ওগুলোতে কারেন্ট আছে, শুধু এই ঘন্টাতে কারেন্টটা গেছে। অন্যরকমই, বাপরে, দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে বর? নর্থ বেঙ্গল ফার্স্ট টাইম।